দর্শক, একটি দৃশ্য কল্পনা করুন। একজন প্রায় ৭০ বছর বয়সী মানুষ, যার কোনো দেশ নেই, যাকে একবার এই দেশ থেকে ঠেলে দেওয়া হচ্ছে আরেক দেশে, আবার আরেক দেশের সীমান্তরক্ষীরা তাকে ঠেলে আরেক দেশে ঢোকাতে যাচ্ছে। হ্যাঁ দর্শক, এরকমই একজন মানুষ, তার নাম হচ্ছে ষষ্ঠী চন্দ্র বর্মন। হ্যাঁ, এরকম একটি ঘটনার দৃশ্য আমরা দেখেছি। এই তো গতকালকেরই ঘটনা এটি। প্রায় ২৪ ঘন্টা এই মানুষটি কোনো দেশহীন অবস্থায় ছিল। তাকে কোনো দেশই, ভারত এবং বাংলাদেশ, তাদের সীমানায় ঢুকতে দিচ্ছিল না। এবং এই মানুষটি প্রায় ৬৮ বছর বয়স তার। তিনি প্রায় না খেয়ে না দিয়ে এই কাদার কাদার ভেতরে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে তিনি একটি ধান খেতে একা দাঁড়িয়ে আছে। এই জায়গায় আপনি নিজেকে চিন্তা করুন, অথবা আপনার পরিবারের কাউকে চিন্তা করুন, আপনার আপনজন কাউকে চিন্তা করুন, যার কোনো দেশ নেই, যার কোনো ঘর নেই, যে কোনো দেশে ঢুকতে পারছে না, যাকে কোনো দেশই গ্রহণ করছে না। এই অবস্থায় থাকলে আপনার কি হতো? আপনার পরিবারের কেউ যদি এই অবস্থায় থাকতো, তাহলে আপনার মনে তখন কি চলতো? একজন ৬৮ বছর বয়সী মানুষ, তাকে কেন এই হেনস্থা? এই যে বাংলাদেশের বর্ডারে, বাংলাদেশ ভারতের বর্ডারে এরকম ঘটনা আমরা হর হামেশা দেখতে পাচ্ছি। সেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, সেখানে পানির কোনো ব্যবস্থা নেই, সেখানে শিশু, নারী, শিশু সবাই মিলে রোদের ভেতরে তারা বসে আছে, কাঁদছে, তারা বাড়ি ফিরতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি তাদেরকে ঢুকতে দিচ্ছে না। তাদের আইডেন্টিফিকেশন চেক করার পরেও, তাদের আইডি কার্ড দেখানোর পরেও তাদের অনেককে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই বৃদ্ধ মানুষটির কথা একবার ভাবুন, তার জায়গায় নিজেকে চিন্তা করুন, অথবা নিজের পরিবার পরিজন, আপনজনকে চিন্তা করুন। চলুন একটি ভিডিও দেখা যাক। কি মর্মান্তিক, কি একটি মানে হৃদয় বিদারক একটি দৃশ্য, চলুন দেখা যাক। তোমার বাড়ি তো বাংলাদেশে, যদি আপনারা যদি নিতে চান নিয়ে যান। স্যার ইন্ডিয়াতে 5 দিন ছিলাম, বাংলাদেশে 5 দিন ছিলাম। তোমার বাড়ি তো বাংলাদেশে, বাড়ি বাংলাদেশ তো বাংলাদেশি বলেগা। তা তুমি 5 দিন বাংলাদেশে ছিলাম মানে? তোমার বাড়ি তো বাংলাদেশে, শোনো, এই তোমার বাড়ি তো বাংলাদেশে, তুমি 5 দিন ছিলাম মানে? এই, টাকা আছে? টাকাও নাই। স্যার স্যার আমরা এখন যাচ্ছি। স্যার আপনারা একজন বৃদ্ধ মানুষ, এই ৬৮ বছরের বৃদ্ধ মানুষটিকে এভাবে জেরা করা হচ্ছে, তাকে দাঁড় করিয়ে রেখে। দেখুন, বৃষ্টি হচ্ছে, এখানে বিএসএফ সদস্যরা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই মানুষটি ভিজছে। আমি আসলে ভাবতেও পারি না, এই ধরনের আহ, বয়স্ক মানুষরা এমনি অনেক ধরনের রোগে আক্রান্ত থাকে। এই লোকটি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তিনি বাড়ি থেকে কোনোভাবে তিনি হারিয়ে গিয়েছিলেন এবং তিনি কোনোভাবে ভারতে চলে যান। তো তাকে গ্রহণ করতে কত নাটক, কত কাহিনী আমরা দেখলাম এই ২ দিনে। এই ব্যক্তিটি কথা বলতে পারছে না, সে তার বাড়ির ঠিকানা বলতে পারছে না। চলুন দেখা যাক তাকে নিয়ে আর কি কি হচ্ছে। तो हम इधर नहीं आने देगा और हाई लेवल की मीटिंग होगी LCS की, उसके बाद जो हो जाएगा। তাহলে আমরা আমরাও যেতে দেবো না, चलिए आइए। যদি আপনারা যদি নিতে চান নিয়ে যান। ঠিক আছে, তাহলে আমরা তাকে দিয়ে যাবো। কেননা এই नहीं, যা कोई बात বললো नहीं, পুরো বাংলাদেশের। चलिए তাহলে আমরা তাকে দিয়ে चलो सर LCS का कल्याण हाई लेवल मीटिंग होगा तब देखा जाएगा। আমি চলে আসছি ওর থেকে বাড়ি থেকে। রাখা হচ্ছিল বলেন। ভারত ভারত যাবো। বিহারটা চিনি বলুন না। ভোদাগাড়ি থানার বাসিন্দা এবং এই উনি কিন্তু এখন বলাই থানা বলেন বলেন বাংলাদেশ। দর্শক,
একটা মানুষের যখন নিরাপদ কর্মসংস্থান, একটি ভালো চাকরি, ভালো ইনকাম থাকে দেশে, যার অঢেল টাকা পয়সা, যে কোটিপতি, যার টাকা নিয়ে কোনো চিন্তা নেই, সে কিন্তু কখনো বর্ডার পেরিয়ে কাঁটাতার ডিঙিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যায় না। একটা মানুষ এক দেশ থেকে অন্য দেশে যায়, বাংলাদেশ থেকে ভারতে যখন যায় জীবনের ঝুঁকি নিয়ে, তখন সে কোন উদ্দেশ্যে যায়? হয়তো একটু ভালো থাকার জন্যে, হয়তো একটু ভালো খাওয়ার জন্যে। বাংলাদেশে তার যে জীবনযাত্রার মান ছিল, তার থেকে একটু উন্নত জীবনের আশায় সে যায়। সেই মানুষগুলা যখন দেশে ফিরতে চাচ্ছে, দেশে ফিরতে আসলে তারা বাধ্য হচ্ছে। তারা এতদিন ছিল বিভিন্নভাবে, অবৈধভাবে, যেকোনোভাবে তারা ভারতের মাটিতে ছিল। এখন তারা সরকারের চাপে, আইন কানুনের চাপে তাদেরকে ফিরে আসতে হচ্ছে এবং এটাই নিয়ম, তাদেরকে ফিরতে হবে। তখন তার নিজের দেশে, তার নিজের মাটিতে ফিরতে তাদেরকে হেনস্থা যেভাবে করা হচ্ছে, তাদেরকে যেভাবে বসিয়ে রাখা হচ্ছে, তাদেরকে, তাদের একটি শেড নেই, একটি ছায়া নেই মাথার উপরে। তারা রোদের মধ্যে, এই যে ধান ক্ষেতের ভেতরে তারা বসে আছে, তারা বাড়ি ফিরতে যাচ্ছে, তারা কাঁদছে যে আমাদেরকে একটু ঘরে ফেরার সুযোগ করে দেওয়া হোক। এই যে বৃদ্ধ মানুষটির কথা একটু চিন্তা করুন, তিনি, তার সাথে কি হয়েছে দেখুন। তাকে এইভাবেই তাড়া করা হয়েছে। দেখুন, বাংলাদেশ থেকে, বাংলাদেশের সাথে, বিজিবির সাথে বাংলাদেশে বর্ডারের স্থানীয় মানুষেরা কিন্তু একই সাথে তারা লাঠি সোঁটা হাতে তারা ভারত থেকে যে পুশিন হচ্ছে সেটা আটকানোর চেষ্টা করছে। তো আমি জানি না কেন সিভিলিয়ানদের উপর তো এই দায়িত্ব না, সাধারণ জনগণের উপর তো এই দায়িত্ব না, এই দায়িত্ব হচ্ছে বিজিবির উপর। বিজেপি এই দায়িত্ব কিভাবে পালন করবে তারা সেটা খুব ভালোভাবেই জানে। অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের দায়িত্ব এটা। তো এখানে দেখুন, একজন বৃদ্ধ মানুষকে কয়জন মিলে তাড়া করছে তাকে ভারতীয় মনে করে। তিনি কিন্তু আসলে বাংলাদেশী, তার আইডি কার্ড আছে, তার সবই আছে এবং সে কিন্তু অবশেষে তার ঘরে ফিরতে পেরেছে। এই যে তার ভাই তাকে নিতে এসেছিল, তখন সে অঝরে কাঁদতে থাকে। চলুন আমরা একটু সেই ভিডিওটি দেখি। তার আগে দেখুন এই ছবিটি, একজন মানুষ এখানে বসে আছেন, কত মানুষ তাকে দেখছেন। চলুন দেখা যাক সেই ভিডিওটি। কতদিন থেকে আমি মোর গায়ে আড়াই মারছি, আমি খুব লোককে লাগে দেখো তো ভাই, দেখো তো ভাই। দর্শক, একজন মানুষের ঘরে ফেরার কান্না, নিজের প্রিয়জনকে খুঁজে পাওয়ার কান্না, এবং তিনি কিন্তু কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেই জানা গেছে। সেই মানুষটিকে নিয়ে কি টানা পড়েন না। একটা মানুষ একটা রাষ্ট্রের জন্য বোঝা, একটা বৃদ্ধ মানুষ, সে কি একটি রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায়? তাকে ভারত নিতে চাচ্ছে না, তাকে একবার এ ঠেলে দেয়, একবার ও ঠেলে দেয়। এমন পরিস্থিতি একজন মানুষের সাথে, এটা এটা মেনে নেওয়া যায় না, মেনে নিতে কষ্ট হয়। কিন্তু আসলে পৃথিবীর হয়তো এটাই বাস্তবতা, হয়তো এটাই নিয়ম। আমি এগুলা যখন একটু গভীরভাবে চিন্তা করি, তখন একটু আবেগপ্রবণ হয়ে যায়। আসলে কিছু করার নেই যে কেন এই নিষ্ঠুর নিয়ম পৃথিবীতে। যাই হোক, আমরা বাস্তবতায় ফিরে আসি। দেখুন, এখানে একটি পরিবার কিভাবে দিন যাপন করছে। আমরা রোদে উঠতে বেশি আমাদের মধ্যে কত কিনা তখন আমার মা বাবা বেঁচে থাকলে সব টাকা যেত, আমার মা বাবা বেঁচে নেই বলে কোনো টাকা পয়সা হয়নি। আমরা তো অতটা বুঝি না, আমাদের কি ডাকি বলে তাও আমাদের মনে থাকে না। আমরা রোদে উঠ। দর্শক, এক একজন মানুষ এক একটা গল্প, এক একজনের জীবনের পেছনে এক একটা কাহিনী। কেউ হয়তো একটি কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, কেউ অন্য একটি কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
কেউ পরিবার সহ গিয়েছে, পালিয়ে গিয়েছে। হ্যাঁ, তারা কাঁটাতারের নিচ দিয়ে গিয়েছে, তারা আইন অমান্য করে গিয়েছে। হ্যাঁ, আমি জানি তারা আহ একটি অপরাধ করেছে। কিন্তু যখন তারা দেশে ফিরতে চাচ্ছে, তখন তাদের সাথে এই যে হেনস্থা, এই যে অমানবিকতা, এগুলো কেন? এগুলোর আসলে কোনো সমাধান কি করতে পারে না বাংলাদেশ সরকার চাইলে? তাদেরকে কি একটি শেল্টার হোমের ব্যবস্থা, যেসব জায়গা থেকে তারা ঢুকতে যাচ্ছে, সেসব জায়গায় তাদেরকে নিরাপদে থাকার একটি ব্যবস্থা যে কয়দিন লাগে, হ্যাঁ, তাদেরকে যাচাই বাছাই করা হোক, তাদের কাগজপত্র দেখা হোক, তাদেরকে তাদের পরিবার পরিজন যারা বাংলাদেশে আছে তাদেরকে ডাকা হোক, তারা ভেরিফাই করুক যে ইনি সেই ব্যক্তি কিনা, নাকি অন্য কোনো ভারতীয়কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেটা পরীক্ষা করা হোক। সমস্যা তো নেই, একটু দেরি হোক। কিন্তু এইভাবে এই যে পাট ক্ষেতের ভেতরে, ধান ক্ষেতের ভেতরে, যেখানে একদম উন্মুক্ত স্থানে তারা খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, তারা কাঁদছে, অঝরে কাঁদছে যে আমরা পরিবারের কাছে ফিরতে চাই, আমরা আমাদের মাটিতে যেতে চাই, আমাদের বাড়িতে যেতে চাই। তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, আটকে রাখা হচ্ছে দিনের পর দিন। আবার কাউকে কাউকে ভারতে পুশব্যাকও করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। কেন? কেন এগুলা করা হবে? একজন বাংলাদেশী নাগরিক, তার অধিকার, দেশে ফেরার তার অধিকার আছে, শতভাগ অধিকার আছে। তাকে কেন আটকে রাখা হচ্ছে নো ম্যানস ল্যান্ডে? কেন জিরো লাইনে, যেখানে মানে যে লাইনটা বাংলাদেশ এবং ভারতের যে বর্ডারের যে লাইন, সেখানে কেন তাদেরকে এত সময় তাদেরকে আটকে রাখা হচ্ছে? দেখুন এই ভিডিওটি। আমরা বাড়ি যাবো। ব্যবস্থা করে দেব। আমরা বাড়ি যাবো, আমাদের ব্যবস্থা করে দাও। ছেড়ে দাও, আমরা বাংলাদেশে চলে যাই। আমি আর কিছু চাইনি বাজান, আমাকে তোমরা সবাই রহমত করো, রহমত করে আমাকে ছেড়ে দাও, আমরা বাংলাদেশে চলে যাই। কালিয়া লেখা দেখলেন দর্শক, একজন বৃদ্ধা, তিনি বাংলাদেশে ঢোকার জন্য তার কি কাকুতি, তার সে ঘরে ফিরতে চায়। হ্যাঁ, সে এতদিন ছিল, হয়তো পালিয়েছিল, কোনোভাবে ছিল, এখন তো সে ঘরে ফিরতে চাচ্ছে। তাহলে কেন, কিসের এত আপত্তি? এই যে বাংলাদেশিরা ভারতের মাটিতে যে তারা কি করত? ভারতে যে তারা হয়তো কারো বাড়িতে কাজ করত, কেউ হয়তো একটা অটো চালাতো, এমন কোনো মানে অফিসিয়াল চাকরি কিন্তু তারা কেউ করতো না। আপনারা দেখেছেন যারা দেশে ফিরতে চাচ্ছে তাদের সাক্ষাৎকারও হয়তো আপনারা দেখেছেন। তারা এ ধরনের কাজকর্ম করত। তারা কেউই খুব ধনী কোনো মানুষ নয়, তারা সবাই দরিদ্র মানুষ। তারা বাংলাদেশের দরিদ্র ছিল, তারা একটু ভালো জীবনের আশায় হয়তো তারা ভারতে গিয়েছিল। এটা কি আসলে মানবিক দিক দিয়ে বিবেচনা করে দেখুন না? চলুন দেখা যাক আরেকটি ভিডিও। বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে এই খেলাটা খেলাম আমরা লোক আমরা বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে আপনারা আমাদের জায়গা শুট করে দখল করে নিয়েছেন, নিয়ে তার কাটা বেড়া দিচ্ছেন, আমরা দাঁড়া দিচ্ছি, আমরা বাগাই দিতেছে শুট করবে না, শুট করেন, শুট করেন, কারণ তো আমরা ভিডিও করতে লাগবে। সমস্যাটা কি আপনারা মানে অনেক উপস্থিতি আপনাদের সাথে ভিডিও করা আপনাদের সমস্যা এই নিয়ে শুনেন বড় রাখছেন আপনি একজন দেখছেন এই খেলাটা খেলাম আমরা লোক আমরা ওইটা দৌড়ে লয়ে যাবো কেন বাংলাদেশে আবার তুমি উদার শেষ হবে, যাও 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 দেখছেন এই খেলাটা। দর্শক দেখলেন কি উদ্ধত আচরণ এই যুবকদের ভারতের বিএসএফ দের সাথে। এই যে সে দাবি করছে যে সে বাংলাদেশে দাঁড়িয়ে আছে, শুনুন, সে কিন্তু বলছে আমি বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে আছি। সে তার জায়গাকে ইন্ডিকেট করে বলছে আমি বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে আছি, এবং সে উস্কানি দিচ্ছে, বিএসএফ কে উস্কানি দিচ্ছে। এখন আপনারা যারা বাংলাদেশ ভারতের বর্ডার সম্পর্কে জানেন, যে এই যে কাঁটাতার আপনারা দেখতে পাচ্ছেন, যে কাঁটাতারের বেড়া, এটা কিন্তু পুরোটাই ভারতের সীমান্তের ভেতরে। এটা কিন্তু ভারতের যেই জমি, ভারতের যে বর্ডার আছে, ভারতের যে জমি, তার ভেতরে, ভারতের ভূমির ভেতরে এই বর্ডারটি। এটি কিন্তু বাংলাদেশের জমির মধ্যে না। এই ছেলেটি যেখানে দাঁড়িয়ে আছে, এই জায়গাটিও ভারতের সীমান্তের ভেতরে।
ভারতের সীমানার ভিতরে। তো এই বর্ডার থেকে এই যে কাঁটাতার, এই কাঁটাতার থেকে প্রায় ১ থেকে ১৫০ গজ, কোথাও ১০০ গজ, কোথাও হয়তো ১৫০ গজ দূরে তাদের সীমানা পিলার আছে এবং সেখান থেকে ভারতের সীমানা শুরু হয়েছে এবং ভারত তার যে কাঁটাতারের বেড়াগুলো আছে পুরোটাই তাদের নিজেদের এরিয়ার ভিতরে তারা করেছে। তো এই ছেলে যেটা বলছে যে পারলে আমাকে কিছু করুন, যে উস্কানি দিচ্ছে আরকি। সে কিন্তু ভারতের সীমানায় দাঁড়িয়ে এই কথা বলছে। দেখুন এই ছেলেটি যেটি করছে এটি কিন্তু কোনো দেশ, যেকোনো দেশ নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর একটি হুমকি মনে করলেও করতে পারে। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। সে আরেক দেশের মাটিতে দাঁড়িয়ে সে নিজের দেশের মাটি বলে সে দাবি করছে। একটু চিন্তা করে দেখুন বিএসএফ এর দিকে আঙুল তোলার আগে একটু ভেবে দেখুন যে আসলে বাংলাদেশের থেকে কি ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। চলুন এই যে আরেকটা ভিডিও, এটি একটু দেখুন। কি করবা এটা খাওয়া যাবে না। দর্শক দেখছেন যে এই যে যুবকরা, যুবক বলা যায় না, তাদের আসলে বয়স খুব বেশি নয়। তারা কি করছে? তারা ইন্ডিয়ার সীমানার ভিতরে ঢুকে তারা এই যে চাল কুমড়া, লাউ, কোথাও আবার কেউ আবার গাছ তুলে নিয়ে আসছে। মানে কেন? এগুলো উদ্দেশ্য কি এগুলো করার? এই যে আবার দৈনিক ইত্তেফাক খুব চটকদার একটি শিরোনামও দিয়েছে। সীমান্তে ভারতীয়দের তাড়া করে চাল কুমড়া নিয়ে ফিরল যুবক। আরে ভাই, এটা কেমন উস্কানিমূলক শিরোনাম হলো? এগুলো বাংলাদেশের আসলে জানেনই তো, জনতাকে সন্তুষ্ট করার জন্য তারা এই ধরনের শিরোনাম, এই ধরনের থাম্বনেইল তারা ব্যবহার করে। কিন্তু এর উদ্দেশ্য কি? কেন তারা বাংলাদেশে কি চাল কুমড়া সংকট? যে তারা ভারতের থেকে যে একটা চাল কুমড়া সব জায়গায় তাদের চুরি করতে হবে। তাদের মাইন্ডসেটটাই এরকম যে কোথা থেকে যদি একটা জিনিস চুরি করে নিয়ে আসা যায়। এখন বিবেচনা করুন যে এই যে ছেলেগুলা ভারতের ভিতর ঢুকে ওখান থেকে চাল কুমড়া নিয়ে আসলো, সেখান থেকে গাছ তুলে নিয়ে আসলো, এগুলা আন্তর্জাতিক আইনে অপরাধ নাকি অপরাধ না? একটু ভাবুন। বিএসএফ যখন হার্ডলাইনে যায়, বিএসএফ যখন কোনো একটি কিছু করে বসে, তখন সেটা নিয়ে সমালোচনা করার তো লোকের অভাব নেই। কিন্তু তাদের এরিয়ায় ঢুকে তাদের কাছ থেকে একটা জিনিস চুরি করে নিয়ে আসা, এটা কত বড় অপরাধ! একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় একটি দেশের বাহিনী এ ধরনের ঘটনাকে যদি প্রতিরোধ করতে যায়, তখন তারা কি করে ফেলতে পারে সেটি একটু ভাবুন। তো এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। আমার কথা হচ্ছে, বিজিবির সাথে কেন সাধারণ মানুষ থাকবে? তাদের তো বর্ডারকে গার্ড দেওয়ার দায়িত্বই সাধারণ মানুষের হাতে না। সরকার তো বলেনি যে তোমরাও যাও, সাধারণ জনতা তোমরা যে বর্ডার গার্ড দাও, এরকম কথা কিন্তু বাংলাদেশ সরকার বলেনি। তাহলে কেন তারা সেখানে অবস্থান করছে? এবং তাদের এই যে সাধারণ জনতাকে কেন কোনোভাবে আটকানো যাচ্ছে না? আমার প্রশ্ন থাকলো। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।